শার্ক ট্যাঙ্কে গেছিলে, হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি তোমরা অডিশন অবধি আমরা পৌঁছাতে পেরেছি, অডিশন অবধি পৌঁছাতে পেরেছো, তারপরে তোমরা এগোতে পারোনি। যখন আমরা শার্ক ট্যাঙ্কে যাই এবং অ্যাপ্লাই করি, 20-25 পেজের ফর্ম ছিল, সেটা ফিল আপ করি, তারপর আমরা দিল্লিতে অডিশন দিতে যাই, সেখানে একটা চ্যালেঞ্জ, হার মানবে না। একদম একদম ওই বাবার থেকে হার মানার জেদটা আমি শিখেছি, আপনি যে বললেন বলে আমি বলতে পারলাম। তো আমাকেও কিছু কিছু ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কাজ করতে হতো, সামাও কোনো দিন, প্রায় প্রত্যেক দিনই কিছু কিছু সময় আমাকে ইস্ত্রিও করতে হয়েছে নিজেকে আর কি। তো সেই সময় বাবাকে সাপোর্ট করতে 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 এবং তুমিও বাবার লন্ড্রিতে ইস্ত্রি করতে, সেটা তোমার বায়োতে লিখেছো তুমি। আই ক্যান রিলেট ইট, কেন আমার বাবাও তার ব্যবসায় ফেল করেছিল, ঠিক আছে, এবং আমার বাবার হি ওয়াজ ইনটু ম্যানুফ্যাকচারিং, এবং আমি সেই দিনটা এখনই রিকালেক্ট করতে পারছি যে বাবার জেনকে ফ্যাক্টরিটা পুরো বিক্রি হয়ে যায়, এবং যেই বছর আমি আমার ক্লাস 10 পাস করি, আনফর্চুনেটলি সেই বছরই বাবার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। দেয়ার ওয়াজ নাথিং ইন ফ্রন্ট, প্রত্যেকটা মেশিনকে কেটে 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 বিক্রি করা হচ্ছে, অ্যান্ড আই ক্যান সি, আই ক্যান ফিল ইট। আমার মধ্যে একটা জেদ ছিল যে আই উইল ডু এ বিজনেস। সো আমি সেই জেদ, আই ক্যান রিলেট ইট, তোমার স্টোরিটা আমি রিলেট করতে পারছি। কাহন যদি বলে গাপ্পুর নাম সবাই জানে, এবং বড় বড় মিউজিশিয়ান কলকাতাতে রয়েছে, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত শুভেন চ্যাটার্জি, পণ্ডিত তন্ময় বোস, যেরকম আমি একটু আগে আপনাকে বললাম, ব্র্যান্ড এস্টাবলিশ করা কিন্তু অত ইজি কাজ নয়, তোমরা কঠিন কাজটাই আগে করে দিয়েছো। এটাই। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে যে গেস্ট আছে, তার যখন বায়ো রিড করছিলাম আমি, আই ওয়াজ স্পেল বাউন্ডেড, ইনক্রেডিবল জার্নি। ওয়েলকাম পল্লব টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। থ্যাংক ইউ স্যার। তোমার বায়ো রিড করছিলাম এবং আমি দেখলাম তুমি কলেজ ড্রপ আউট। তো প্রথমেই আমরা শুরু করব তোমার কলেজ ড্রপ আউটের গল্প থেকে, মানে ইট ওয়াজ এ চয়েস আর কোনো সার্কামস্টেন্সের জন্যে তোমাকে কলেজ ছাড়তে হয়েছে? প্রথমে তো বলবো যে থ্যাংক ইউ আমাকে আপনার শোতে ডাকার জন্য এবং আমাকে আপনার শোতে সুযোগ করে দেওয়ার জন্য, আমার ছোট্ট যেটুকুনি গল্প হয় সেটা শেয়ার করার জন্য সবার সাথে। তো আপনার প্রশ্নটা যেটা হচ্ছে যে আমার নিজের ইচ্ছাতে সেরকম আমি ছাড়িনি, কারণ আমাদের ফ্যামিলির সেরকম ফিনান্সিয়াল কন্ডিশনটা সেরকম ভালো ছিল না সেই সময়। আমার বাবার একটা ব্যবসা ছিল, ওষুধের ব্যবসা ছিল, সেখান থেকে কিছু কারণবশত মানে আলাদা কারণবশত সেটা বন্ধ হয়ে যায়, দেন আমাদের যে ফিনান্সিয়াল কন্ডিশনটা সেটা একদম পড়ে যায়। তো সেখান থেকে আমরা আবার, আমার বাবা সেটাকে রিভাইভ করে পুরো জিনিসটাকে, কারণ আমি জানি না, আমি নিজেও মাঝে মাঝে ভাবি যে আমি বাবার জায়গায় যদি আমি নিজে থাকতাম, আমি হয়তো নিজেকে এরকমভাবে গড়ে তুলতে পারতাম না, কারণ সে তখন একটু ছোট্ট করে বাবার ঘটনাটাই বলছি। নিশ্চয়ই। কারণ ওই 90 সালে তখন বাবার পকেটে প্রায় 20,000 10,000 টাকা সবসময় থাকতো, কিন্তু 2005 সালে আমার বাবার পকেটে 100 টাকাও থাকতো না। তো যখন আমি নিজেও এটা বলি, নিজের গায়েও কাটা দেয় এই জিনিসটা, ব্যাপারটা যে আমি হলে কি আমি করতে পারবো? সাপোজ আমার কাছে 2 লাখ টাকা রয়েছে, কিন্তু 4 বছর 5 বছর পর আমার কাছে কিছু টাকাই নেই। তো সেখান থেকে আমাকে, আমার মাকে, আমার দিদিকে, আমাকে বাবা মানুষ করেছে। মানে আমি তো আপনি প্রশ্ন করলেন বলে আমি হয়তো প্রথমবার আজকে বাবাকে অন ক্যামেরা থ্যাংক ইউ বলতে চাই, যে আমাদেরকে দুজনকে এত ভালোভাবে মানুষ করে এবং আমাদের সংসারটাকে এত ভালোভাবে চালানো, মানে আজকে যেটুকুনি করছি পুরোটাই বাবার জন্য। তো সেখান থেকে আর কি যখন বাবা ওটা করে এবং অনেক রকম ব্যবসা ট্রাই করে, প্রথমে শাড়ির ব্যবসা ট্রাই করে, এসটিডি বুথ ছিল, অনেক কিছু, মানে একবার যখন একটা ব্যবসা ফল হয়ে যায় তারপরে মানে কোনো অপশন থাকে না, একদম পিপল ট্রাই টু এক্সপেরিমেন্ট, যেটা যে কোনো এন্টারপ্রেনারের লাইফে আমরা দেখেছি যে একটার পর একটা এক্সপেরিমেন্ট করছে, একদম, এবং তারাই তো এন্টারপ্রেনার যারা হার মানবে না। একদম একদম ওই বাবার থেকে হার মানার জেদটা আমি শিখেছি, আপনি যে বললেন বলে আমি বলতে পারলাম। তো ওই ওষুধের দোকান, তারপরে শাড়ির দোকান, তারপরে মুদিখানা, এইসব করে করে বাবা আসে ইস্ত্রির দোকান, লন্ড্রি যেটাকে বলে ভালোবাসায় লন্ড্রি। তো ওই লন্ড্রিতে আসে, লন্ড্রি থেকে আর কি আমরা আবার ওভারকাম করা শুরু করি, যেটুকুনি আর কি নিচে তলানিতে পড়ে গেছে সেখান থেকে শুরু করি। এবং আমি 2015 সালে আর কি 12 যখন দিই, তখন আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, মানে একদম খুব ভালো না, মোটামুটি একটা ভালো স্টুডেন্ট ছিলাম, কেমিস্ট্রি অনার্স নিয়েছিলাম। কিন্তু সেই সময় আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন তখন অতটা ঠিক হয়নি, তো আমাকেও কিছু কিছু ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কাজ করতে হতো, সামাও কোনো দিন, প্রায় প্রত্যেক দিনই কিছু কিছু সময় আমাকে ইস্ত্রিও করতে হয়েছে নিজেকে আর কি।
তো সেই সময় বাবাকে সাপোর্ট করতে 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 এবং তুমিও বাবার লন্ড্রিতে ইস্ত্রি করতে, সেটা তোমার বায়োতে লিখেছো তুমি। হ্যাঁ হ্যাঁ। তোমার লাইফে নিজের ভিশনটা তুমি কিভাবে ভিজুয়ালাইজ করছো, মানে কি ভাবছো নিজের জীবন নিয়ে? মানে তুমি কি হার মেনে নিচ্ছ, না তুমি মনে করছো যে ইয়েস আই উইল বাউন্স ব্যাক? এই দুটো জিনিস নিয়ে প্রত্যেক দিন আমার দোনো চলতো যে আমি কি করব। কারণ আমি একটা মোটামুটি একটা স্টুডেন্ট ছিলাম, ভালো কখনোই বলবো না, কারণ মোটামুটি স্টুডেন্টই ছিলাম। তো আমি আমার বাড়ি থেকে ফ্যামিলি থেকে সবসময় বলতো কি ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যেহেতু সায়েন্স নিয়ে পড়েছি, এটা তো ন্যাচারাল অপশন, তো নিট যেই এগুলো দিয়েছি, তো বলতো এটা করতে। তারপর ওটা হয়নি, তো আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হই। কিন্তু তারপর যেটা আপনি বললেন যে আমি ইস্ত্রি করছি বা এরকম বাবাকে হেল্প করার চেষ্টা করছি তোমার, বিকজ হ্যাঁ এবার কলেজ ড্রপ আউট করে একদম বাবাকে সাপোর্ট করার জন্য বাবার ব্যবসাতে তুমি দাঁড়িয়েছো, যেটা হ্যাটস অফ টু ইউ। মানে তুমি যে তোমার বাবার সঙ্গে দাঁড়িয়েছো, এটা অনেকে করে না, কিন্তু অনেকে করেন না, তুমি এটা করেছো, এইটাকে আমি মানে আই হ্যাটস অফ টু দ্যাট পার্টিকুলার অ্যাটিটিউড। বাবা মাকে যখনই তুমি সাপোর্ট করবে, ইউনিভার্স তোমাকে একটা বেটার অপরচুনিটি ডেফিনেটলি দেবে ইন লাইফ। তো ঠিক আছে, আগে বলো। হ্যাঁ হ্যাঁ, এবার তখন আর কি ওইটা করতে করতে আপনি যেটা বললেন যে প্রত্যেক দিন দোনো চলতো যে আমি কি সারাদিন এটাই করে যাব। আমার একটা লাইফের ভিশন ছিল কি আমি কিছু একটা করব, আমি জানি না কি করব, কিছু একটা করব। কারণ আমি শুনে এসেছি বাবার বড় ব্যবসা ছিল। আমি একদম ছোটবেলা দেখেছি যে আমার যেরকম আমার অন্নপ্রাশন অনেক বড় করে হয়েছে, মানে এরকম আমাদের ফ্যামিলিতে এত বড় অন্নপ্রাশন হয় যেটা আমার অন্নপ্রাশন হয়েছিল। তো সেইগুলো দেখেছি, শুনেছি, ফটো দেখেছি, মানে শোনার থেকে ফটো দেখেছি। তো আমি বললাম বাবা যখন ব্যবসা করেছে, আমার দাদুও যখন ব্যবসা করেছে, আমিও ব্যবসা করব, এইটুকুনি একটা ছিল। এবার যখন আমি সায়েন্স নিয়ে পড়তাম তখনও কিন্তু আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে ব্যবসা করব। মাঝে মাঝে এটাও ভাবতাম যে এটা জেদ, হ্যাঁ, যে ব্যবসা করব। হ্যাঁ, হতে পারে বাবার ব্যবসা ফেল করেছে, কিন্তু তোমার সেই জেদটা আছে যে আই উইল প্রুভ টু দি ওয়ার্ল্ড যে আমাদের বিজনেসের একটা ডিএনএ আছে, রাইট? এটা তোমার মধ্যে এসেছিল একটা। আই ক্যান রিলেট ইট, কেন আমার বাবাও তার ব্যবসায় ফেল করেছিল, ঠিক আছে? এবং আমার বাবার হি ওয়াজ ইনটু ম্যানুফ্যাকচারিং, এবং আমি সেই দিনটা এখনই রিকালেক্ট করতে পারছি যে বাবার জেনকে ফ্যাক্টরিটা পুরো বিক্রি হয়ে যায়। এবং যেই বছর আমি আমার ক্লাস 10 পাস করি, আনফর্চুনেটলি সেই বছরই বাবার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। দেয়ার ওয়াজ নাথিং ইন ফ্রন্ট। প্রত্যেকটা মেশিনকে কেটে 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 বিক্রি করা হচ্ছে, অ্যান্ড আই ক্যান সি, আই ক্যান ফিল ইট। আমার মধ্যে একটা জেদ ছিল যে আই উইল ডু এ বিজনেস। সো আমি সেই জেদ, আই ক্যান রিলেট ইট, তোমার স্টোরিটা আমি রিলেট করতে পারছি, ঠিক আছে? ইয়েস। তো আমার এটাই স্বপ্ন ছিল যে একটা ব্যবসা করবো, এবং বাবার যে কষ্টটা করলো এই লাস্ট 15 বছর বা লাস্ট 17 বছর 20 বছর, বাবাকে আবার সেই একটা জায়গায় নিয়ে যেতে পারি যাতে। তো সেখান থেকে আমার আবার ঘুরে দাঁড়ানো। এবার তখন ভাবতাম যে কি করব না। তো ইউটিউব তখন জাস্ট বুম হচ্ছে। আপনার হয়তো মনে থাকবে 2016 সালে, আমি 15 সালে পাস করি, 16 সালে জিও আসে, সবার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল হয়ে যায় হঠাৎ করে। তার আগে ইন্টারনেট কি করতাম, আমি 15 টাকার 5 টাকার যে রিচার্জগুলো ছিল ডোকোমোর, হয়তো আপনার মনে থাকবে লিমিটেশন ছিল। হ্যাঁ, লিমিটেশন, জিও এসে ওপেন করে দিল মার্কেট, একদম। তো সেখান থেকে আর কি আমি ইন্টারনেট দেখা শুরু করি। তো কিছু কিছু ব্লগ পড়া শুরু করি। একটা জিনিস আমার মাথায় অনেক তখনই গেঁথে গেছিল যে তুমি যদি বড় কিছু করতে চাও, তোমার পারিপার্শ্বিকটা চেঞ্জ করো। তুমি সাপোজ, মানে আমি হয়তো নাম্বার ছোট বলবো, অনেক কাছে ছোট লাগবে, অনেক কাছে অনেক বড় লাগবে। সাপোজ 100 কোটি টাকা, মানে অনেকে ছোট লাগবে, অনেকে অনেক বড় লাগবে। তো তাহলে তুমি ওই সার্কেলে লোকেদের সাথে মেলামেশা করো, তাহলে তুমি ওই জায়গায় হয়তো রিচ করতে পারবে। ল অফ অ্যাট্রাকশন, একদম। তো সেখান থেকে আমি এটা শিখি। তাহলে আমার ফ্রেন্ডস তো পাল্টানো যাবে না, কারণ তারা আমার যখন কিছু তখন তারা আমাকে সাথ দিয়েছিল। তো সেটা তো করো, কিন্তু আমাকে ওই জায়গায় যেতে হবে, আস্তে আস্তে একটা একটা করে স্টেপ যেতে হবে। তো সেখান থেকে আমি দেখেছি কি করা যেতে পারে। সার্কেলটা এন্ট্রি পাওয়াটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং। একদম একদম। তুমি একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো, তুমি হঠাৎ করে তোমার অরবিটের সার্কেলটা চেঞ্জ করবে, এটা খুব একটা কিন্তু ইজি কাজ নয়। হ্যাঁ, এটা একটা হার্ডশিপ আছে এর মধ্যে। একদম। অনেকে ভাবে হয়তো যে কোনোভাবে ঢুকে গেল হয়তো, বাট সেটার কি পিছনের জার্নিটা, সেটা হয়তো আপনি যেটা বললেন সেটার অ্যাকসেপ্টেন্স না থাকলে তো তুমি এন্ট্রি পাবে না। পিপল উইল স্টার্ট ইগনোরিং ইউ। কারণ ওই সার্কিটটা তো ইজ এ ভেরি একটা কমফোর্ট জোনে আছে, দে আর ইন দ্য কমফোর্ট জোন। তো ওরা কাউকে এন্ট্রি দিতে একদম যদি, কিন্তু এইটার জন্য আমি তোমাকে বলবো যে অল ক্রেডিট গোজ টু আওয়ার এক্সিস্টিং প্রাইম মিনিস্টার। উনি আসার পর 2014-তে এই স্টার্ট আপ
স্টার্ট আপ যে বুমটা শুরু হলো তখন কিন্তু সবাই এগিয়ে আসলো। এর আগে আমরা যখন ব্যবসা শুরু করেছিলাম 2003-এ আমরা জানতাম না ব্যবসা শুরু করে দিই ওটাকে যেটা স্টার্ট আপ বলে এইটার কনসেপ্টই ছিল না। কিন্তু এই 2014-এর পর থেকে আমরা দেখেছি স্টার্ট আপ বুম এসছে এবং স্টার্ট আপ মেন্টার্স এসছে, স্টার্ট আপ ফান্ড এসছে, আবার ফান্ডেরও অনেক রকমের ভ্যারিয়েশন, pros and cons seed fund, venture fund, series A, series B, so to IPO. So there was a lot of transformation that has happened in the industry. তো সেই টাইমে তুমি স্বপ্ন দেখছো, ইস্ত্রি করছো আর স্বপ্ন দেখছো, রাইট? হ্যাঁ, ঠিক আছে। তো এবার কি করা যেতে পারে, এবার যদি আমি কিছু করতে চাই সব কিছুতে একটা ক্যাপিটাল ইনসেন্টিভ ব্যবসা হয়ে যায়। তো তখন আমি মনে মনে স্থির করি যে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং করবো। এবার আপনিও হয়তো রিকালেক্ট করতে পারবেন বা রিমেম্বার করতে পারবেন যে তখন আর কি এই জিনিসটা খুব চল হচ্ছিল, চারিদিকে সবাই ডিজিটাল মার্কেটিং, ইঞ্জিনিয়ারিংয়ের পরেই যেন ডিজিটাল মার্কেটিংয়ের কেরিয়ার চয়েস হয়ে গেছে। ডিজিটাল মার্কেটিং একটা তখন একটা ক্রেজ চলে এসেছে অলরেডি, রাইট? তো সেটা আমি ভাবলাম ডিজিটাল মার্কেটিং করবো না, কারণ অনেক লোক অলরেডি ঢুকে গেছে, ওয়েবসাইটটা কেউ এখনো অতটা বানাতে পারছে না, তো আমি ওয়েবসাইট বানাতে পারি। তো তখন বাবাকে কনভিন্স করলাম, বাবা আমাকে সবসময় সাথ দিয়েছে, মানে আমি হয়তো পড়াশোনা করতে পারিনি, আটকে গেছিলাম, কিন্তু বাবা এটা একবারও বলেনি যে কেন তুই পড়াশোনা ছেড়ে দিই, তুই আবার এটা করছিস। এটাই বাবা মানে আমি বাবাদের ক্যারেক্টার নিয়ে আমার নিজের একটা মানে এক্সপিরিয়েন্স আছে। তারা হয়তো খাবে না কিন্তু চাইবে যে তার বাচ্চারা কিন্তু খাক, ঠিক আছে? এটাই বাবা। সে হয়তো কাঁদবে কিন্তু চোখের জল দেখা যায় না, দেখা যাবে না, ঠিক আছে? তো ওই অবস্থাতে বাবা তোমাকে সাপোর্ট করলো একদম। এবং আমি বায়োতে পড়ছিলাম, তো তুমি একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিলে এবং তুমি চেয়েছিলে ওয়েব ডেভেলপিং শিখতে, প্রাইমারিলি ব্যাকএন্ড এবং 1 লক্ষ টাকার কাছাকাছি একটা টিউশন ফিস ওই টাইমে, যেখানে তোমার ফ্যামিলিতে একটা ক্রাইসিস আছে। তুমি একটা ব্যাংক লোন নিয়ে তুমি একটা ইনস্টিটিউটে গেলে এবং ওয়েব ডেভেলপিং কোর্সটার জন্য ভর্তি হলে, এটা তোমার ইন্টেনশন ছিল। কিন্তু ফরচুনেটলি আনফরচুনেটলি তারা তোমাকে গ্রাফিক ডিজাইনিং এ ঢুকিয়ে দিল। শুনছিলাম মানে বায়োতে দেখছিলাম যখন আই ওয়াজ রিডিং দ্যাট। বলো। তো এবার বাবাকে কনভিন্স করলাম, অনেকগুলো ইনস্টিটিউট দেখি, তার মধ্যে একটা ইনস্টিটিউট আমাদের পছন্দ হয়, তো সেখানে আমরা এন্ট্রি নিই। এবার আমি বলি যে প্রাইমারিলি আমি ওয়েবসাইট মানে ব্যাকএন্ডটাতে ভর্তি হবো। তোরা আমাকে কনভিন্স করলো যে আমাকে এবং আমার বাবা, কারণ আমাদের কোনো নলেজ নোয়াও কিছুই ছিল না যে কী জিনিস এটা আদৌ খায় না মাথায় দেয়, কিছু জানতাম না। তো ওরা বলে তুমি গ্রাফিক ডিজাইনিং শেখো, তাহলে তুমি পুরো ওয়েবসাইট শিখতে পারবে, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই করতে পারবে। তো আমার একটু ইচ্ছে ছিল না গ্রাফিক ডিজাইনিং শেখার, তো সেখান থেকে আমি ওখানে ভর্তি হই। আমাদের কোর্সটা ছিল 1 বছরের, সেটা মোটামুটি হয়ে যায় 1 বছর 2 মাস থেকে 1 বছর 1.5 বছর মতো। কিন্তু ওই 1 বছরের উপরই আমাদের চলে শুধুমাত্র হচ্ছে গ্রাফিক ডিজাইনিং। এবার যখন আমি কোর্সটা শেষ করি তখন আমাকে জাস্ট শেখানো হয় শুধুমাত্র HTML CSS একটা বেসিক স্ট্যাটিক ওয়েবসাইট, মানে সেখানে কোনো অ্যানিমেশন নেই, কিচ্ছু নেই, নাথিং, জাস্ট একটা ইনফরমেশন স্ট্যাটিক ওয়েবসাইট আমাকে শেখানো। কোর্সটাই তো ওয়েব ডেভেলপিং এর নয়, তুমি তো গ্রাফিক ডিজাইনিং শিখেছো, তো ডেফিনেটলি ইনস্টিটিউট তোমাকে 1 বছর ধরে গ্রাফিক ডিজাইনিং শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে এটা আমাদের কাছে আবার বিশাল বড় সেটব্যাক, মানে আমার কাছে তো আমি পরে এটা রিয়েলাইজ করেছি, আমার বাবার কাছেও তাই। এবার বাবা বললো তাহলে তুই গ্রাফিক ডিজাইনিংটা শেখ, কিন্তু মানে সবার একটা আলাদা আলাদা চয়েস থাকে না, মানে ডিজাইনিংয়ে না আমি অতটা ভালো পরিপক্ত নই, আমি হয়তো টেকনিক্যালটা ভালো জানি কিন্তু ডিজাইনিংটা আমি ভালো করতে পারি না। ক্রিয়েটিভ হয়তো আমি দেখে বলতে পারবো আপনাকে স্যার এটা ভালো হচ্ছে, এটা খারাপ হচ্ছে, বাট ওটা আমি নিজে ইমপ্লিমেন্ট করতে পারবো বা ওটা আমি আরো বেটার করতে পারবো না। ডিফারেন্স বিটুইন আর্ট অ্যান্ড সায়েন্স, একদম। তো টেকনিক্যালটা আমি জানি, তো বাবা বললো ওটা করতে, তখন একটুখানি বলেছিল, প্রেশার করেছিল তুই ওটা কর। তো আমি চেষ্টা করি, কারণ দেখি যে এত টাকা লোন নিয়ে আমার বাবাই সেই ইএমআইটা দিচ্ছে অত কষ্ট করার পরেও। তো ঠিক আছে, বাবার বলছে যখন এতদিন আমার প্রেশার করেনি, তো আমি গ্রাফিক ডিজাইনিংটাতে বিভিন্ন জব ইন্টারভিউ দিই, তো আমি পাইনি, কোথাওই পাইনি। তো দেন এত টাকা বাবার লস চলে গেছে, তখন আমি কী করি তাহলে নিজেই শিখবো। তখন আমি ইউটিউবে ভিডিও দেখা স্টার্ট করি। তখন কিছু ফরেন ইউটিউবাররা ছিল যারা আর কি তখন জাস্ট হাউ টু মেক ওয়েবসাইট শেখাচ্ছে, জাস্ট স্টার্ট করেছে। তো তখন আমি দেখলাম যদি আমি কোডিং করে করতে যাই আমার আরও 1 বছর লস হয়ে যাবে। তখন আমি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট শেখা শুরু করলাম। তো দেন আমি নিজে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানো শিখলাম নিজে, একটা লোকে মানে একজন ক্লায়েন্টের থ্রুতে আর একজন ক্লায়েন্ট পেলাম, এরকম করতে করতে একটার পর একটা করতে করতে ফ্রিল্যান্সার হয়ে গেলাম। চাকরি করলেন না, ফ্রিল্যান্স, একদম। এবার আমি কিভাবে কাজ খুঁজতাম, এটা আমার বায়োতে লেখা ভুলে গেছিলাম লিখতে। আমি কিভাবে কাজ খুঁজতাম, মানে ডিজিটাল মার্কেটিং যারা করতে কি সবাই অনলাইনে কাজ খোঁজে, আমি খুঁজতাম হচ্ছে কি সেই বাজেটটাও আমার কাছে ছিল না,
কারণ আমি সাপোজ ধরুন আমি 10,000 বা 15,000 আমি ইনকাম করছি, পুরোটাই ফ্যামিলিতে দিয়ে দিচ্ছি, আমার ওটা রিইনভেস্ট করার কিন্তু আমাকে টাকা ছিল না। আমি কাজ করতে এরকম করে যে বিভিন্ন ইভেন্ট হতো কলকাতাতে, কোথাও শাড়ির ইভেন্ট হচ্ছে, কোথাও ফার্নিচারের ইভেন্ট হচ্ছে, বিভিন্ন এডুকেশনের ইভেন্ট হচ্ছে কোথাও, তো সেখানে যেতে আমি আমার ভিজিটিং কার্ড দিতাম, একটা লিফলেট দিতাম। এরকমও করেছি যে সাপোজ আমি আমার যেখানে থাকি সেখান থেকে আমি 1 কিলোমিটার হেঁটেছি, আমি ভিজিটিং কার্ড দিয়েছি, লিফলেট দিয়েছি, আপনার যদি ওয়েবসাইট লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এরকম করে করে আমি ক্লায়েন্ট জোগাড় করেছিলাম তখন। তো ওইভাবে আমি আমার ওয়েবসাইট বানানো এবং শেখা ওখান থেকে আমার পুরোটা অসাধারণ। এই গো গেটিং অ্যাটিটিউডটাই তো একটা এন্টারপ্রেনারের নেচারটাকে ডিফাইন করে, যে হার মানবো না, মানে সোলোপ্রেনার হোক যাই হোক, আমি নামবো, আমি চলবো। তারপরে এটা করতে 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 চলছে, মোটামুটি ভালোই চলছে। একটা জায়গায় নিজের অনেকটা ফ্যামিলিতে দায়িত্ব নিলাম যে বাবা তুমি ওটা করো, আমি এটা করছি, তোমাকে ওইটুকুনি আর পরিশ্রম, একটু কম পরিশ্রম করো। পরিশ্রম আমার বাবা এখনও করে যাচ্ছে, কিন্তু একটু কম কর। এরকম করতে 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 আমার সাথে 2020 সালে মানে আমার কো ফাউন্ডার অনির্বাণের দেখা হয়। ওকে, তো এটা হচ্ছে গাপ্পু স্টোরিতে আমরা আসবো। হ্যাঁ গাপ্পু, ইয়েস। তো এটা হচ্ছে 2020-তে আমার সাথে দেখা, আমার একটা মিউচুয়াল ফ্রেন্ডের থ্রুতে। ওর নাম হচ্ছে রত্নদীপ। ওকে আমি সবসময় থ্যাংক ইউ জানাই যে ওর সাথে আজকে আমার দেখা করা, মানে ওর সাথে মিট করিয়েছিল বলে হয়তো আজকে আমি এই জায়গায় রয়েছি। তো ওর সাথে আমার দেখা হয়। তখন আর ওর বাবা ব্যবসাটা শুরু করেছিল অনেক দিন আগে, 2018 থেকে। তো ও অ্যাকচুয়ালি মিউজিশিয়ান, তবলা বাজাতে পারে, ড্রামস বাজাতে পারে, কাহন বাজাতে পারে, যেটা আমাদের মেন ইনস্ট্রুমেন্ট কাহন। তো এরকম ও অনেকগুলো পারকাশন ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, আরও অনেকগুলো আছে, আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো ও নিজে মিউজিশিয়ান হতে চেয়েছিল। তো তখন ওর বাবাকে বলে যে বাবা আমি তো টাকা দিয়ে কিনতে পারছি না। ও হচ্ছে খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আলাদা স্টোরি আছে, সেটাতে আমি ঢুকছি না। তো ওর বাবার হচ্ছে 20-30 বছরের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের এক্সপিরিয়েন্স রয়েছে। তোর বাবাকে বলে বাবা এরকম একটা ইনস্ট্রুমেন্ট দেখেছি, তুমি কি আমায় বানিয়ে দিতে পারবে? তখন যেই কাহনগুলো আসতো ইন্ডিয়াতে প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল, 25,000 30,000 এরকম। তো একটা লোয়ার মিডল ক্লাস ছেলের ওই টাকাটা দিয়ে কেনার, মানে ওর হয়তো সারা মাসের খরচ থেকেও বেশি একটা কাহন কেনা অ্যাফোর্ড করতে পারেনি। ওর বাবার যে নলেজটা ছিল সেটা দিয়ে ও একটা কাহন বানায়। তো সেখান থেকে ও টিচারকে দেখায়, টিচারের ভালো লাগে, সেটা সেল হয়। এরকম করতে করতে টিচারের রেকমেন্ডেশনে আস্তে আস্তে ওর ব্র্যান্ডটা স্টার্ট হয়ে যায় 2018 থেকে। তাহলে ও আসছে একটা ম্যানুফ্যাকচারিং ফ্যামিলি থেকে, হ্যাঁ, তুমি আসছো ওয়েব ডেভেলপিং একটা লেগেসি থেকে, যেটা তুমি নিজে ক্রিয়েট করেছো, অ্যান্ড ডিজাইনিংটা বাই ডিফল্ট তুমি শিখেছো। একদম ঠিক আছে। আমি একটা কথা তোমাকে বলতে চাই, আমার বইতে আমি এটা স্পেসিফিক্যালি মেনশন করেছি যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। আচ্ছা, এই যে তুমি চুজ করলে যে আমি ওয়েব ডেভেলপিং শিখবো, বাই ডিফল্ট হয়তো তুমি গ্রাফিক ডিজাইনিং শিখেছো, কিন্তু ওটা যে ছেড়ে দাওনি তুমি, চলতে চলতে, এই যে তুমি বললে না যে আই এম এভার গ্রেটফুল টু মাই ফ্রেন্ড যে ইন্ট্রোডিউস করিয়েছে, এটা তোমার চয়েস থেকে তুমি পেয়েছো তোমার বন্ধুকে। ডেফিনেটলি ওর তো ইনফ্লুয়েন্স আছেই, কিন্তু দিস ইজ এ চয়েস। তুমি যদি ছেড়ে দিতে খান তাহলে তোমার সঙ্গেও দেখা হতো না। দিস এ চয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন লাইফ। ঠিক আছে। তো এবার তুমি গাপ্পু কো-ফাউন্ডার হয়ে গেলে? না, তখনও হয়নি। তখন যেহেতু আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং করছিলাম, তো সেখানে ও আমার কাছে আসে ওই ফ্রেন্ডের থ্রুতেই। তো বলে যে আমাকে একটা ওয়েবসাইট লাগবে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তখন ও আমার জাস্ট ক্লায়েন্ট হিসাবে ও আসে। তোকে আমি বলি যে তোর ওয়েবসাইটটা অতটা ভালো না, তোর একটা ই কমার্স ওয়েবসাইট বানানো উচিত, কারণ তোর যে প্রোডাক্টটা এটা সারা ভারতবর্ষের লোকের পাওয়া উচিত। তখন ওর একটা স্ট্যাটিক ওয়েবসাইট ছিল, জাস্ট ইনফরমেশন বেস ওয়েবসাইট। আর কলকাতা, শিলিগুড়ি, হায়দ্রাবাদ, মুম্বাই এরকম কিছু কিছু জায়গা ও অলরেডি এস্টাবলিশ করে ফেলেছে। এবং আমার কেন ওকে আরও বেশি ভালো লাগে, মানে ওকে আমি সবসময় সম্মান করি এই কারণেই যে ও নিজে একা, আমি যেরকম ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং করছিলাম, কিন্তু ও নিজে একা একটা ব্র্যান্ড বানানোর চেষ্টা করছে। হয়তো আমি একটা সার্ভিস প্রোভাইড করে আমি নিজের ফ্যামিলি চালাচ্ছি, বাট ও সেটা করে তার সাথেও একটা ব্র্যান্ড ক্রিয়েট করছে। রাইট। এটা আরও বড় একটা স্ট্রাগল আর কি, মানে আরও বড় একটা জব। তো ওটার থেকে ওটার প্রতি আমি একটুখানি মানে ওর ফ্যান হয়ে যায় বলতে গেলে আর কি, যে একটা ছেলে সেম এজ এরকম করছে। দেন তখন আমাদের আর্টিস্ট ছিল বিক্রম ঘোষ, তারপরে সাউথে বিসি মঞ্জুনাথ, চারু হরিহরন, এরা হচ্ছে বড় বড় পারকাশনিস্ট মানে পুরো ইন্ডিয়ার। মুম্বাইতে দর্শন দোষী আছে, তো অলরেডি এগুলো ক্র্যাক করে ফেলেছে। তো এটা দেখে আমার ভালো লাগে। তখনও বলে কি যে ওয়েবসাইট তোকে বানাতে দেবো ভাই, কিন্তু আমি পুরো একসাথে টাকা দিতে পারবো না, তোকে আমি খেপে খেপে টাকা দেবো। তো তখন আমি বলি হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
দেন ওই যে খেপে খেপেও টাকা দিয়েছিল বাই প্রত্যেক মাস ধরে ধরে, তখন আমাদের বন্ধুত্ব বন্ডিংটা আরও স্ট্রং হয়ে যায়। তো এটা আমাদের ওর সাথে পরিচয় হয় 2020 সালে জুলাই মাসে, আর আমি 2021 সালে ওকে মার্চ মাসে বলি যে আমাকে কি তুই নিবি, তাহলে আমি একসাথে আমরা দুজনে আরো বড় কোম্পানি করতে পারবো। ও এতটাই ককটেল, মানে এই ককটেল তো এক্সেলেন্ট, মানে ও ম্যানুফ্যাকচারিং থেকে আসছে, তুমি সেলস এন্ড মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং করছো, কিংবা এখন তো নিশ্চয়ই তুমি ডিজিটাল মার্কেটিং এও নিজেকে আমি এখন পুরোটা মার্কেটিং দেখছি, মার্কেটিংটা দেখছো, এবং তুমি যেরকম ওয়েবসাইট ডেভেলপ করছো, গ্রাফিক ডিজাইনিং করছো, তো ইউ আর এক্সেলেন্ট ককটেল। তো কো-ফাউন্ডার তখন ও রাজি হয়ে গেল একদম, এবং ও রাজি হয়ে গেল। ও নিজেও আমাকে পরে বলেছে যে তুই না বললে হয়তো আমি তোকে আরও কিছুদিন পরে অ্যাপ্রোচ করতাম। তো তখন আমাদের 2021 সালে আমাদের দুজনের জার্নি স্টার্ট হয়। গাপ্পু অ্যাজ আ ব্র্যান্ড, অ্যাজ আ কোম্পানি তখন থেকে স্টার্ট হয়। তখন তার আগে ও নিজের মতো করে ছোট ছোট করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করছিল। তখন আমরা আমাদের ডিস্ট্রিবিউটর অ্যানাদার লেভেল অফ স্ট্রাগল স্টার্ট, একদম একটা স্টেপ লেভেল আপ হলো, বিকজ তোমাদের গাপ্পুর এই যে মানে তৈরি যেই সময় হয়েছে 2021 তোমরা তৈরি করেছো, তার আগেই 2020 কোভিড, একদম এবং 20তেও শেষ হয়নি। আমি ইন্টারাপ্ট করলাম আপনাকে, 20তেও শেষ, 21এও শেষ হয়নি, সরি, মানে 21-এর স্টার্টিং সেকেন্ড ফেজ, তারপরে আবার থার্ড ফেজ আছে, রাইট। তো সেখানে তো একটা স্ট্রাগল ছিল কোভিডের টাইমে, বিকজ লোকে তখন নিজে সার্ভাইভ করবে না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনবে, তোমাদের প্রোডাক্টটা তো সবার লাস্টে আসে, লাক্সারি প্রোডাক্ট, লাক্সারি, লাক্সারি মানে এটা একটা নিট বেস্ট প্রোডাক্ট, মানে যার রিকোয়ারমেন্ট আছে সে নেবে, ঠিক আছে। তো গাপ্পু তৈরি হয়ে গেল, এবং বায়োতে পড়ছিলাম যে তোমরা শার্ক ট্যাঙ্কে গেছিলে, কিন্তু আনফর্চুনেটলি তোমরা অডিশন অবধি আমরা পৌঁছাতে পেরেছি, অডিশন অবধি পৌঁছাতে পেরেছো, তারপরে তোমরা এগোতে পারোনি কেন? এবার কোভিডের একটু টুকটাক কথা বলিনি, কারণ অনির্বাণের ব্যাপারে না বলে ওটা না বলাই হবে। কারণ যখন কোভিড চলছিল তখন অনেক কোম্পানি থেকে, যেরকম আপনার ব্যাপারে আমি শুনছিলাম যে আপনার আরও বড় ব্যবসা ছিল, সেখান থেকে আপনি আবার জিরো হয়ে আবার স্টার্ট করেন আপনি। তো সেরকমই অনির্বাণ তখন যে 4-5 জন যে কটা এমপ্লয়ি ছিল সবাইকে কিন্তু হাফ স্যালারি দিয়ে বা হাফের বেশি স্যালারি তাদের সবাইকে রিটেন করেছিল, কারণ ওর ভিশনটা এরকমই ছিল যে এরা আমাকে দেখছে, এদেরকে যদি আমি না দেখি আমি ফিউচারে আমার জন্য কেউ থাকবে না দাঁড়িয়ে। তো এটাই আর কি বলার। তারপরে আমি এবার শার্ক ট্যাঙ্কে চলে আসছি। শার্ক ট্যাঙ্কে আমার সাথে দেখা হচ্ছে মেঘদূতদার, ওনার নাম না বললেই হবে না, কারণ আমার এই স্টার্ট আপ জার্নি বা এই লোকেদের সাথে কানেকশন, আজকে আমাকে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর লোক চেনে। তো এইটা স্টার্টিং আমার মেঘদূতদার হাত ধরে। মেঘদূতদাকে রাত্রিবেলা টেক্সট করি, দাদা বা তোমার সাথে একটুখানি যদি দেখা করা যায়, বলে হ্যাঁ চলে আয়, তুই আমার অফিসে চলে আয়। 2021 আমি জাস্ট যাই ওনার কাছে, এরকম আমরা একটা ইনস্ট্রুমেন্ট বানাচ্ছি, তো আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট বানাচ্ছি, সেটা কি যদি টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের সাথে কি কোলাবোরেট করা যেতে পারে। তখন মেঘদূতদা একটু ফ্যাসিনেট হয়, হ্যাঁ খুব ভালো আইডিয়া, করা যেতেই পারে। তখন মেঘদূতদা আমাদের আইডিয়া দেয়, আমরা জানতাম না। তার আগে আমি পার্টিকুলারলি দেখেছিলাম কিছু ইউএস শার্ক ট্যাঙ্ক, বাট অতটা কনসেপ্ট ক্লিয়ার ছিল না। তখন মেঘদূতদা বলে, তোরা এত ভালো কাজ করছিস, তোরা শার্ক ট্যাঙ্কে কেন যাচ্ছিস না? আমি বললাম, হ্যাঁ দাদা অ্যাড তো দেখেছি, কিন্তু আমরা জানি না যে কিভাবে কি হয়। তো যখন আমরা শার্ক ট্যাঙ্কে যাই এবং অ্যাপ্লাই করি, 20-25 পেজের ফর্ম ছিল, সেটা ফিল আপ করি। তারপর আমরা দিল্লিতে অডিশন দিতে যাই, সেখানে একটা চ্যালেঞ্জ, আমার কাছে ভ্যাকসিনেশন ছিল না। তো তখন আমি যাই, কিন্তু ওখানে গিয়ে বলে যে সেকেন্ড ভ্যাকসিনেশন না হলে ঢুকতে দেবে না। ওকে, তা আমার তো এমনি ভ্যাকসিনেশন ছিল না, সেকেন্ড ভ্যাকসিনেশন, কিন্তু অনির্বাণের সেকেন্ড ভ্যাকসিনেশন হয়ে গেছিলো। তো দেন ও ঢুকে যায়, আমি ঢুকতে পারি না, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো অডিশনটা হয়, অডিশনটা খুব ভালো হয়। আমরা ভেবেছিলাম যে, আমরা এক্সপেক্ট করেছিলাম যে ও যেরকম ফিডব্যাক দিয়েছিল, যে যা প্রশ্ন করেছিল সব কিছুর আমি উত্তর দিয়েছি। তারপর হয়তো ম্যানেজমেন্টের পছন্দ হয়নি, বা হয়তো ওদের কিছু একটা প্রবলেম হতে পারে, সেই জন্য আমাদেরকে সিলেক্ট করেনি। তো দেন সেখান থেকে আমাদের আবার ঘুরে আসা ওখান থেকে, এবং এটা কোন 2021 তখনই, যখন জাস্ট আমি ঢুকেছি, জাস্ট কোম্পানি শুরু হয়েছে, এরকম 2021 তখন আর কি আমরা ফিরে আসি। তখন আমরা নিজেরা একটু মন খারাপ হয়েছিল, যা কি হলো, এত কষ্ট করলাম, গেলাম। তখন এতটা লাক্সারিও ছিল না যে আমরা যাবো গিয়ে ফিরে আসবো, সেটাও আমরা আলাদাভাবে অ্যারেঞ্জ করি, ওই টাকাটা, এক্সট্রা টাকাটা। তো এনিওয়েজ তারপরে ঘুরে আসে, এবং কিন্তু তখন আমাদের না সেই 2021-22 আমাদের ব্যবসাটা খুব ভালো চলে। তো তারপরের বছর আমাদের অ্যাপ্লাই করা হয়নি, কারণ আমরা বিজি ছিলাম আমাদের ব্যবসাটাতে, কারণ আমরা ডবল গ্রোথ করেছিলাম সেই 2 বছর। ওকে,
দেন লাস্ট ইয়ারে আমি 2 বছর পার করে নিলাম। লাস্ট ইয়ারে কি হলো, মানে এটা আমাদের বলতে দ্বিধা নেই, আমাদের একটা প্রোডাক্ট, একটা আমাদের যে কাহন ইনস্ট্রুমেন্ট তার একটা জিনিস আউটসোর্স হয়, তো সেটাতে কিছু গন্ডগোল হয়। আমরা টেস্ট করি, টেস্ট করে পাঠাই, কিন্তু যখন লোকের কাছে চলে যায়, রিটেলারদের কাছে, তখন জিনিসটা খারাপ হয়ে যায়। এবার সেইটাকে আমরা আমাদের ব্র্যান্ডের নাম যেহেতু ভালো রাখতে হবে, কারণ আমরা জানি যদি আমরা বলে দিতাম যে না তোমরা নিয়ে নিয়েছো আমরা কিছু করব না, কিন্তু আমরা ডে 1 থেকে এটাই এনশিওর করি প্রত্যেকটা রিটেলার কাস্টমারকে আপনি আপনার প্রোডাক্ট 100% কোয়ালিটিতে পাবেন। কোয়ালিটি ইজ ইওর ফার্স্ট প্রায়োরিটি। একদম 100% ব্র্যান্ডিং, কোয়ালিটি। তো খারাপ হয়ে যায়, সেটাকে ফেরত নিয়ে আসা, সেই সময় আমাদের ব্যবসাটা খুবই খারাপ হয়ে যায়। কারণ সেই বছরে লাস্ট ইয়ারে একটার পর একটা সেটব্যাক আসছে। হ্যাঁ, মানে তোমরা একটু রাইজ করছো, আবার মানে শার্ক ট্যাঙ্কটা হলো না, সেটব্যাক, আবার একটু রাইজ করলে আবার একটা সেটব্যাক। হ্যাঁ, মানে এবং এই সেটব্যাকটা যেটা আমরা ইউনিভার্স ইজ টেস্টিং ইওর এবিলিটি টু বিকাম অ্যান এন্টারপ্রেনার। মানে তোমাদের এন্টারপ্রেনিউরিয়াল জার্নিটা কেউ না কেউ টেস্ট করছে। এবং এই সেটব্যাকটা মানে আমরা দুজনে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, মানে বলার মতো ভাষা নেই, মানে এতটাই ভেঙে পড়েছিলাম। তো যেহেতু ব্র্যান্ডিংটা এবং আমার কোম্পানির নাম যাতে ভালো থাকে সবার কাছে, সেই জন্য আমরা পুরো প্রোডাক্ট আমরা ফেরত নিয়ে আসি। ওকে, তো সেটাকে আবার ঠিক করে আবার আমরা ওটাকে নতুন করে আবার তাদেরকে পাঠাই। এবার এই যে গ্যাপটাতে আমাদের অনেক টাকা লস হয়ে যায়, কারণ আপনি জানেন আপনি এতদিন ধরে কনসাল্ট করছেন, মানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট চালাতে গেলে তার কিছু ফিক্সড কস্ট থাকে। 100%। সেই ফিক্সড কস্ট আমাদের ওই লাস্ট 4 মাসে আমাদের এতটাই হিউজ হয়ে যায়, মানে অনির্বাণের মায়ের কিছু গয়না দিয়েও টাকা নিয়ে আসে, আমি কোথা থেকে ধার করি, আমার পিসির থেকে, আমার কাকার থেকে, সেখান থেকে ধার করে কোম্পানিটা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এবার আমি আমার বায়োতে এটাও মেনশন করি, আমাদের কোনো মেন্টার ছিল না তার আগে অবধি। সেই জায়গাটা আমরা ঠিক করি যে উই নিড আ মেন্টার, কারণ এরকমভাবে যদি আমরা একটা ফেল করে যদি এতটা পড়ে যেতে পারি, তো এবার আমাদের কারোর সাথে কথা বলতে হবে যে অলরেডি এটা করে নিয়েছে, আমরা আরও কতটা অ্যাভয়েড করতে পারি এই সেটব্যাকগুলোকে। তখন থেকে আমরা বিভিন্ন যারা স্টলওয়ার্ডস রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তাদের সাথে মেলামেশা করা শুরু করি। যেরকম আমাদের প্রচণ্ডভাবে হেল্প করে হচ্ছে শালিমারের হীরক ভট্টাচার্য। তো উনি আমাদের বলে তোরা করতে থাক, হয়ে যাবে। রেয়ার প্ল্যানেটের, মানে এদের নাম না বললে আমার হবে, খারাপ লাগবে মন থেকে, জার্নিটা ইনকমপ্লিট হবে। হ্যাঁ, রেয়ার প্ল্যানেটের রণদা যা হেল্প করেছে আমাদের, মানে ইনক্রেডিবল। মানে রণদার জন্যই আজকে আমরা এই জায়গাটাতে এসেছি বলা যেতে পারে। রণদা হচ্ছে রণদীপ শাহ, রেয়ার প্ল্যানেটের যে ফাউন্ডার আর কি। দেন আর কি বলতে হবে হচ্ছে অরুণ মুখার্জি, যে হচ্ছে চায়গ্রাম টিএবিপির। অরুণদার সাথে আমরা যখন মিট করি, আমি আর অনির্বাণ, আমাদের তখন খুবই খারাপ অবস্থা। আগের বছর জুলাই মাস, জাস্ট আগের বছর জুলাই মাস, প্রচণ্ড খারাপ অবস্থা, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অরুণদা আমাদের অনেক সাজেশন দেয়, অনেক কিছু বলেন। তখন এটাই বলে যে দেখ ভাই, তোরা যা করছিস, একটা কোম্পানি বানিয়েছিস, দুটো জিনিস বলে, সেটা কি লোকে জানে? হ্যাঁ দাদা, আমাদের সব মিউজিশিয়ান চেনে, কলকাতাতে, মুম্বাইতে, চেন্নাইতে, হায়দ্রাবাদ, যে কটা জায়গায় সিনেমা তৈরি হয়, ভালো বড় বড় ব্যান্ড আছে, সবাই আমাদেরকে চেনে। বলে না, শুধু তারা চিনলে হবে না, তোদেরকে কি বড় বড় বিজনেসম্যান, বড় বড় হাউস তোদেরকে কি চেনে? না, এরকম ভেবেই দেখিনি কখনো। আমাদের শুধু মিউজিশিয়ানরা আমাদেরকে চেনে। তুমি তোমার টার্গেট টিজি কে অ্যাড্রেস করে যাচ্ছ। হ্যাঁ, তখন বলো না দাদা চেনে না, বা তাদেরকে চেনা, কারণ তোর হয়তো কাস্টমার তোকে চিনছে, কিন্তু তোকে যারা বড় করতে সাহায্য করবে তাদেরকেও তোকে চেনাতে হবে, রেফারেন্স। তো সেখান থেকে একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট এটা বলে, দেখ ভাই যা হয়েছে, কিন্তু ব্যবসাটা বন্ধ করিস না। ওই যে সেই সময় কথাটা, যে ব্যবসাটা বন্ধ করিস না, যা হয়ে যাক, এতটা কষ্ট করেছিস, আরো একটু হয়তো তোকে আরো 1-2 মাস কষ্ট করতে হবে, আরো হয়তো নিচে গিয়ে কষ্ট করতে হবে, কিন্তু ব্যবসাটা বন্ধ করিস না। ওই যে অরুণদার যে কথাটা, ওইটা আমার আর অনির্বাণের মানে প্রচন্ড বাউন্স ব্যাক করতে সাহায্য করে, যে খারাপ হয়েছে, আরো খারাপ হবে হয়তো, কিন্তু ব্যবসাটাকে কোনোভাবে বন্ধ করিস না। সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়ানো। রণদার যে কথা বলছিলেন, রণদার হেল্পে আমাদের একটা ছোট্ট ফিনান্সিয়াল হেল্প হয়। তো ছোট্ট বলবো না, অনেক বড় ফিনান্সিয়াল হেল্প হয়। কোনো ফান্ডিং রেজ করেছো? আসছি। ওকে। তো অনেক বড় ফিনান্সিয়াল হেল্প হয়, এবং সেখান থেকে তারপরে আমরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। সেখান থেকে আমাদের অরুণদা এবং রণদা তখন থেকে আমাদের মেন্টর করা স্টার্ট করে, আগের বছরের জুলাই আগস্ট থেকে, তারপর থেকে।
তো ওরা এত বড় ব্যবসা বানিয়েছে, তো ওদের হেল্পে আমরা প্রত্যেক মাসে সবসময় আমরা কথা বলছি, এবং করতে 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 আমার একটা গ্রুপ রয়েছে ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম বলে। তো ওখানে এরকম অরুণদা স্টার্ট করে যে শার্ক ট্যাঙ্ক অফ বেঙ্গল এরকম টাইপের একটা গ্রুপ বানিয়ে 120 জন মতো লোক, যেটা আভানি মলে হয় হাওড়াতে, যে সবাই ইনভেস্টার, এন্টারপ্রেনার এবং যারা ব্যবসা করতে ভালোবাসে, হয়তো ব্যবসা করছে না, এখন চাকরি করছে, কিন্তু হয়তো ইন ফিউচারে করতে পারবে, এদের জন্য একটা গ্রুপ। তো 2023 সালে 2খানা মিট আপ হয়েছিল, কিন্তু সেরকমভাবে সাকসেসফুল হয়নি। তো 24 এসে ওটাকে আবার রিভাইভ করা হয় প্রত্যেক মাসে। তো তখন ফার্স্ট মিট আপে আমি পিচ করি। ওকে। তো গাপ্পু অ্যাজ আ ব্র্যান্ড আমি পিচ করি। তো সেখান থেকে আমরা পিচ করি এবং অনেকগুলো ইনভেস্টারের আমাদের দিকে চোখ আসে যে না, এরা একটা ভালো ব্যবসা করছে, দুজনে অ্যাটলিস্ট অনেস্ট ব্যবসাটার প্রতি। সবাই আমাদেরকে এটাই ফিডব্যাক দিয়েছে, লোকে, আমি যতজন ইনভেস্টরদের সাথে এখন অবধি মেলামেশা করেছি, লোকে দুটো জিনিস দেখে টাকা লাগায়, একটা হচ্ছে ফাউন্ডার আর সেকেন্ড হচ্ছে ব্যবসা। আমাদের ব্যবসার মধ্যেও আজকালকার ইনভেস্টার মাইন্ডসেট, কেন আমিও অনেক ইনভেস্টার, অনেক স্টার্ট আপ মেন্টরিং করি, ইনভেস্টার মাইন্ডসেট হচ্ছে দি প্রোডাক্ট, দি ইনোভেশন। একদম। তোমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছো এটা একটা ইনোভেটিভ প্রোডাক্ট, মানে এইটা হারিয়ে যাওয়া একটা ঐতিহ্যকে তোমরা বাঁচানোর চেষ্টা করছো, ঠিক আছে? দিস ইজ দ্য রিয়েল স্টোরি। একদম। এইটা কিন্তু একটা ইনভেস্টারকে হুক করে উইথ অ্যান অ্যাসপিরেশন যে এই প্রোডাক্টটা তার একটা মানে একটা লেভেল পর্যন্ত যেতে পারবে। তো অসাধারণ, আমার গুজবাম দিচ্ছে, বিকজ এই এন্টারপ্রেনিউরিয়াল জার্নি যেটা তুমি বলছো আমরাও এক্সপিরিয়েন্স করে এসেছি। আজকে আমার সাকসেস লোকে দেখে, কিন্তু আমার 21 বছরের স্ট্রাগল দেখে না। ঠিক আছে, তুমি তো হয়তো 3 বছর 4 বছর স্ট্রাগল করেছো, আমার তো 21 বছরের একটা পেছনের জার্নি আছে। একদম। তারপরে তো সেখান থেকে আমাদের আবার শুরু করা, মানে যেটা আমি বলছিলাম, ইনভেস্টাররা দুটো জিনিস দেখে, একটা হচ্ছে ফাউন্ডার, একটা হচ্ছে বিজনেস। তো বিজনেসটা আপনি বলেই দিলেন, কারণ আমাদের হচ্ছে আমরা খুব নিশ মার্কেট নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, একটা ব্র্যান্ড এস্টাবলিশ করেছি যে আজকে পুরো ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে, কাহন যদি বলে গাপ্পুর নাম সবাই জানে। এবং বড় বড় মিউজিশিয়ান কলকাতাতে রয়েছে, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত শুভেন চ্যাটার্জি, পণ্ডিত তন্ময় বোস, যেরকম আমি একটু আগে আপনাকে বললাম ব্র্যান্ড এস্টাবলিশ করা কিন্তু অত ইজি কাজ নয়, তোমরা কঠিন কাজটাই আগে করে দিয়েছো। এটাই এইটা একটা কিন্তু খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, কেননা মানে ব্র্যান্ড কিংবা গুডউইল এটা অত তাড়াতাড়ি কিন্তু এস্টাবলিশ হয় না, এই 3 বছরের একটা জার্নির মধ্যে খুব ডিফিকাল্ট। সেটাই তোমরা প্রথমে করে দিয়েছো। এবার ওদের কাছে সেটা আর কি, মানে কি বলবো, প্রুফ ছিল যে না, এই বড় বড় লোকগুলোকে এদেরকে সাপোর্ট করেছে, তো আমরাও সাপোর্ট করতে পারি। সেইখান থেকে আমাদের ফান্ড রেজিং জার্নিটা স্টার্ট হয়, কিন্তু সেখানে আবার সেটব্যাক। ওকে, তো এভরি সেটব্যাক ইজ এ স্টেজ ফর ইউ টু বাউন্স ব্যাক। একদম রাইট। তো সেখানে কি হয় যে আমরা তো প্রচণ্ড হ্যাপি যে অনেকজন বলে দিয়েছে হ্যাঁ তোমাদের ফান্ড করব, খুব ভালো কথা, কিন্তু আমাদের কোম্পানিটা ছিল এলএলপি। ওকে ওকে। অনেকজন বলে হ্যাঁ ভাই তোকে আমি ফান্ড করবো, কোনো অসুবিধা, যেদিনকে বলবি সেদিনকে আমি ফান্ডিং। এলএলপি, সোলো প্রপার্টরশিপ, এইসবে ফান্ডিং হবে না। এবার আমাদের যেহেতু নলেজ ছিল না, সেজন্য আমরা এলএলপি করেছিলাম। তো সেখান থেকে এলএলপি থেকে তো প্রাইভেট লিমিটেড ট্রান্সফার হয়ে যায় একদম। কিন্তু সেই জার্নিটা করতে করতে আমাদের 4 মাস কেটে গেল। ওকে, কনভার্সন এবং ডিজলভ করে নতুন একটা কোম্পানি এস্টাবলিশ করতে গিয়ে আমাদের মোটামুটি 2 থেকে 3 মাস কেটে গেল। লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ ইজ ওয়ান অফ দ্য মডার্ন ফর্ম অফ পার্টনারশিপ বিজনেস। একদম ঠিক আছে, এবং পার্টনারশিপ বিজনেস যেরকম একটা পার্টনারশিপ বাই রেজিস্টার্ড হয় কিংবা আনরেজিস্টার্ড পার্টনারশিপে অনেকে চালায়, কিন্তু এলএলপি যখনই আমরা করছি তখন all the partners are not sure about the future of the business. এটাই হচ্ছে LLP drawback. তো LLP normally project based হয়, কোনো একটা প্রজেক্ট হচ্ছে সেখানে LLP হলো, after the project gets over LLP dissolved হয়ে যাবে। হ্যাঁ, তো সেইখানে তো ইনভেস্টাররা টাকা দেবে না। এবার আপনি যেটা আমাকে শেখালেন এটা আমাদের শেখানোর কেউ ছিল না। যখন আমরা এই স্টেজে এলাম তখন আমাদেরকে অনেক গাইড করলো যে আপনি যে পার্টিকুলারলি কথা বলেন, হয়তো যারা দেখছে তারা হয়তো জানে না, এই ভিডিওটা থেকে আপনার থেকে জানতে পারলো, তখন আমাদের এলএলপিতে ভাই এরকমভাবে হয় না, তোরা কনভার্সন কর, যেদিনকে বলবি আমি সেদিনকে ফান্ড ট্রান্সফার করে দেবো। তো সেখান থেকে আমরা আবার ঘুরে এখন আমরা মানে আপনার ভিডিও হয়তো যখন লাইভ যাবে আমরা ফান্ডিং ক্লোজ করে ফেলেছি অলরেডি। ওকে,
তো ওকে এক্সেলেন্ট। মানে এটাকে আমরা কি অ্যাঞ্জেল ফান্ডিং বলবো না সিড ফান্ড বলবো না কি ফান্ড? এটা ক্যাটাগরি অফ ফান্ড? এটা সিড ফান্ড, আমাদের সিড রাউন্ডই হচ্ছে, সিড ফান্ড না, সিড রাউন্ড হচ্ছে, কিন্তু ক্রাউড ফান্ডিং হচ্ছে। ওকে, ক্রাউড ফান্ডিং একদম। তো ক্রাউড ফান্ডিং মানে মেনি পিপল আর কামিং টুগেদার ইয়েস টু পাম্প আ ফান্ড ফর ইউ। একদম। ওকে, কারণ আমাদের মোটিভটাই হচ্ছে যে আমাদের গাপু পারকাশন যা স্টার্ট হয়েছে এটাকে আমরা গাপু মিউজিক্যাল ব্র্যান্ডে তৈরি করতে চাইছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এত কিছুতে সমস্যায় আটকে যাই তাহলে আমাদের যে ভিশনটা, মানে এখন আমাদের কাহন রয়েছে, শেকার রয়েছে, বঙ্গ রয়েছে, ফুড ট্যাম্বোরিন রয়েছে, রেনস্টিক রয়েছে, এবার এইটা থেকে আমরা আরও যে প্রোডাক্ট বাড়াবো সেটাতে যদি আমরা করতে যাই, আমাদের নিজেদের যদি আমরা নিজেরা করতে যাই, প্রত্যেক বছর আমরা কত গ্রো করব নিজেদের ফান্ডে, ম্যানুফ্যাকচারিং ইউনিটে পার্টিকুলারলি 10% 20%। আমার যেটা মনে হচ্ছে যে একদম কারেক্ট অ্যাপ্রোচ তোমার কাছে, বিকজ তুমি এখানে যে ফান্ডটা পাচ্ছ সেটা ঠিক নয়, অ্যাকচুয়ালি তুমি অনেকগুলো মেন্টর পাচ্ছ। একদম। তারপরে তুমি অনেকগুলো কানেকশন, প্রচুর এক্সপেরিয়েন্স লোক পাচ্ছ, তুমি অনেকগুলো কানেকশন পাচ্ছ। এই যে অনেকগুলো কানেকশন পাচ্ছ, অনেকগুলো মেন্টার্স পাচ্ছ, তারা হয়তো ডাইলুট করছে এই মুহূর্তে, তোমার মন খারাপ হচ্ছে, হয়তো চলে যাচ্ছে। না, আমাদের অতটা মন খারাপ নেই, কারণ আমরা ফান্ডের রিকোয়ারমেন্টটা তোমার বেশি আর্জেন্সিতে আছে। ফান্ডের রিকোয়ারমেন্ট আর্জেন্সির থেকেও বড় কথা আমরা যাদেরকে পাচ্ছি মেন্টর হিসেবে পাচ্ছ বোর্ডে, যারা আসছে, আমাদের হয়তো ভ্যালুয়েশন এখন অনেক কম, বাট আমাদের যেটা এই ফান্ডটা আসার পর তোমার ভ্যালুয়েশনটা হয়তো আরো বেড়ে যাবে। একদম 15, 20, 30 শেয়ারও চলে যেতে পারে। একদম। কারণ যারা আমাদের বোর্ডে ঢুকছে, আমি অনেকের নাম নিতে চাই না, কিন্তু তারা যদি থাকে আমার নেক্সট রাউন্ডে, মানে একটা কথাতে আছে, আপনি তো শুনে থাকবেন, যেটা ব্যাঙ্গালোর কালচারে চলে, যে কোনো একটা বড় শার্ককে নিয়ে নাও, তোমার কোম্পানি 20 গুণ 30 গুণ হয়ে যায়, কিন্তু প্রথমেই তারা অনেকটা স্টেক নিয়ে নেয়। এবার এর মানে এটা নয় যে এরা সেটা করছে। এবার এখানে আমরা ক্রাউড ফান্ডিং করছি, এখানে অনেক বড় বড় স্টলওয়ার্সরা রয়েছে যাদের হেল্পে আমরা এটাকে উইদিন 7 ইয়ার্স আমরা হয়তো 100 কোটি টাকার ব্র্যান্ড বানাতে পারি। 7 ইয়ার্স 100 কোটি টাকা অনেক বেশি টাইম নিয়ে নিলে। 7 ইয়ার্সে তুমি এক্সিট প্ল্যান করবে। 7 ইয়ার্সে না, আমরা এক্সিট প্ল্যান আমাদের প্ল্যান নেই। আমরা এটাকে, আমাদের ব্র্যান্ডটাকে, আমাদের নিজেদের ব্র্যান্ড, আমরা এটাকে পুরো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্র্যান্ড বানাতে চাইছি, কারণ ইন্ডিয়াতে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্র্যান্ড নেই। ওকে। কারণ আপনি যদি দেখেন যত বড় বড় কোম্পানি সব হচ্ছে ওয়েস্টার্ন কোম্পানি, নাহলে সাউথ কোরিয়া, নাহলে জাপানের কোম্পানি। ইন্ডিয়ান কোনো ব্র্যান্ড নেই। দু একটা আছে, এরকম বলবো না, দু একটা আছে, বাট তাদের প্রোডাক্ট পোর্টফোলিও অত বড় নয়, তারা হয়তো একটা দুটো ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করছে, কিন্তু আমাদের আমব্রেলাতে সব রকম ইনস্ট্রুমেন্ট থাকবে। ওকে ওকে ওকে, অসাধারণ। তো শার্ক ট্যাঙ্কের অডিশন থেকে ফেরত এসে এখন ক্রাউড ফান্ডিং পেয়ে গেছো, নেক্সট কি? হোয়াট ইজ ইওর নেক্সট প্ল্যান? নেক্সট প্ল্যান হচ্ছে এটাই, যে আমাদের অলরেডি আমি উত্তর দিয়ে দিয়েছি, যেটা আমাদের এই যে আমাদের এখনো অবধি গাপ্পু পারকাশন রয়েছে বা গাপ্পু কাহনে রয়েছে, আমরা এটা গাপ্পু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্র্যান্ডে নিয়ে যেতে চাইছি। আমাদের গিটার স্ট্রিং আসবে, প্র্যাকটিস প্যাড আসবে, হয়তো নেক্সট ইয়ারে গিটার, ইউকেলেলে এগুলো আসবে। এই করে করে আমাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে আমাদের পুরো অ্যাজ আ, মানে যদি কোনো মিউজিশিয়ান কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানে ঢোকে, গিটারও গাপ্পুর পাবে, হারমোনিয়ামে গাপ্পুর পাবে, তবলাও গাপ্পুর পাবে, গিটার স্ট্রিংও গাপ্পুর পাবে, পুরো ইনস্ট্রুমেন্ট সিরিজটা তোমরা নিয়ে আসছো ম্যানুফ্যাকচারিং। তো তোমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কোথায় আছে? আমাদের ম্যানুফ্যাকচারিং কলকাতাতে রয়েছে। কলকাতায় আছে। আর এখন কি এটা ডিস্ট্রিবিউশনটা, তুমি বলছিলে ডিস্ট্রিবিউশনটা ইজ অলসো অ্যানাদার পেইন ফর ইউ। তো ডিস্ট্রিবিউশন কি খালি ওয়েস্ট বেঙ্গল না প্যান ইন্ডিয়া হয়ে গেছে? না, আমাদের প্যান ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন রয়েছে আমাদের। তো এইটা যখন তুমি এস্টাবলিশ করছিলে তোমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা, তখন তুমি বায়োতে লিখেছো যে অনেকগুলো অসুবিধার তুমি সম্মুখীন হয়েছো, তো সেইটার যদি একটু জার্নিটা বলো। যে ডিস্ট্রিবিউশনে কি হয়েছিল, এটা একটুখানি ব্যাকে যেতে হবে আমাকে। 2021 সালে আমরা যখন দুজনে মিলে কোম্পানিটা স্টার্ট করি, তখন আমরা ঠিক করি যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কোম্পানি, মানে একটু আগেই কথা হচ্ছিল যে কোনো ইন্ডিয়াতে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্র্যান্ডই নেই, তো যারা বাইরের কাজ করছে তারা সবাই ডিস্ট্রিবিউটর মডেলে কাজ করছে। তো তারা তো এতগুলো ব্র্যান্ড, যারা সবাই ওয়েল নোন ব্র্যান্ড, আমি কারণ নাম নিতে চাই না, কিন্তু তারা যখন ডিস্ট্রিবিউটরের কাজ করছে তাহলে নিশ্চয়ই কেউ ভুল কাজ করছে, তাহলে কী করে ব্যবসাটা চালাচ্ছে ইন্ডিয়াতে। তো তখন আমরা ভাবলাম যে আমরা ডিরেক্ট না দিয়ে আমরা ডিস্ট্রিবিউটর মডেলে শিফট করা উচিত আমাদের। ওকে। তো সেখান থেকে আমরা চেষ্টা করি যে 2-3 জনকে ডিস্ট্রিবিউটরকে অ্যাপ্রোচ করা। তো সাডেনলি একজন ডিস্ট্রিবিউটর হচ্ছে কলকাতার অনেক ওয়েল নোন বড় ডিস্ট্রিবিউটর, তাকে জাস্ট কল করি, স্যার আমরা এরকম একটা কাহন প্রোডাক্ট বিল্ড আপ করছি, তো
তো আপনি যদি আমাদেরকে একটু 5 মিনিট সময় দেন, আমরা তাহলে আপনাকে একটুখানি বলবো যে আমরা কী কী করছি কী করছি না, যদি আপনারা সময় দেন, জাস্ট এইটুকুনি বলি। তো উনি বলেন হ্যাঁ তুম আ যাও ইতনে বাজে, हम काम करते बात करते। তো আমরা গেলাম ওনার কাছে, জাস্ট 5-10 মিনিট কথা বললাম যে স্যার আমরা এরকম একটা কাহন ম্যানুফ্যাকচারিং ইউনিট চালাচ্ছি ইন্ডিয়াতে, কলকাতাতে, এরকম কোনো ব্র্যান্ড নেই, যেগুলো হচ্ছে মোস্টলি সব চায়না ইম্পোর্ট বা তাইওয়ান মেড বা মালয়েশিয়ান মেড, আমরা ইন্ডিয়া থেকে মেড ইন ইন্ডিয়া আমরা করার চেষ্টা করছি। তো ওনার আইডিয়াটা শুনে খুব ভালো লাগে, কারণ উনিও তো অলরেডি রয়েছেন, উনিও চায় যে একটা মেড ইন ইন্ডিয়া কোম্পানিকে যারা পুরোপুরি 100% ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করে ব্র্যান্ড বানানোর চেষ্টা করছে। উনি আমাদেরকে এই আজকে যারা আমাদেরকে মেন্টররা সাপোর্ট করছেন, উনি 2021 সালে আমাদেরকে সাপোর্ট করেছেন। ওকে, ওনার নাম হচ্ছে অরবিন্দ জি। তো উনি যদি সাপোর্ট না করতেন হয়তো আমরা এই স্টেপগুলো পেরোতে পারতাম না। ওকে, তো সেখান থেকে ওনার সাথে ওই ফার্স্ট ডিস্ট্রিবিউটার আমাদের ক্র্যাক করা খুব ইজি বলতে গেলে ছিল, কিন্তু তারপরেরগুলো আমাদের একটু হার্ডেল ফেস করতে হয়েছে, কারণ ডিস্ট্রিবিউটার লিড অনেকে শেয়ার করতে চায় না। তো সেখান থেকে আমাদের ডিস্ট্রিবিউটার লিড বার করা এবং তাদেরকে কনভিন্স করানো মাল্টিপল টাইমস মিটিং করে, কারণ এটা এরকম নয় যে একবার পারচেস করলাম হয়ে গেল, তার সাথে রিলেশনশিপ বিল্ড করা, কারণ ডিস্ট্রিবিউটার হচ্ছে বিজনেস যদি করতে চাও তোমাকে রিলেশনশিপ বিল্ড করতে হবে। তো সেরকমভাবে আমাদের সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া, ইস্ট আর নর্থ ইস্ট উনি করছেন। তো নর্থ ইন্ডিয়াতে, ওয়েস্ট ইন্ডিয়া পার্টিকুলারলি বলছি, গুজরাট, রাজস্থান, এই জায়গাটা কথা বলছি। তো এখানে যারা ডিস্ট্রিবিউটার তাদের সাথে মাল্টিপল টাইমস মিটিং করে, জুম কল, ভিডিও মানে ভিজিট করে, তো দেন এইগুলো আমরা ক্র্যাক করেছি। এখনও অবধি আমাদের পুরো ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া আমাদের ডিস্ট্রিবিউশন রয়েছে। এছাড়া আমাদের নিজেদের ওয়েবসাইট রয়েছে অলরেডি, gapu.co বলে। আগে ছিল gapuparcussion.com, এখন আমাদের gapu.co হয়ে গেছে। কিছু ই কমার্স প্ল্যাটফর্মে তোমরা বিক্রি করছো? ইন্ডিয়াতে যতগুলো লিডিং ই কমার্স ওয়েবসাইট রয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, এই দুটো। ট্র্যাকশন কোনটা থেকে বেশি আসছে? ডাইরেক্ট ওয়েবসাইট ট্রাফিক বেশি আসছে না ই কমার্স আসছে, না অফলাইন ডিস্ট্রিবিউশন? আমাদের অফলাইন ডিস্ট্রিবিউশন সবচেয়ে বেশি আসছে, কারণ আপনি যদি একটুখানি স্টাডি করেন, অল ওভার ওয়ার্ল্ডেই হচ্ছে 90% অফলাইন কাস্টমার এবং 10%, কারণ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এমন একটা জিনিস যে লোকে টেস্ট করে, দে ওয়ান্ট টু ফিল ইট। হ্যাঁ, সাউন্ড, যেটা আমরা আমাদের ইউএসপি, ওয়ান অফ দ্য ইউএসপি সাউন্ড। সেই যে কোনো মিউজিশিয়ান সেই মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে গেলেই সেকে সাউন্ড চেক করে, রাইট? তো সাউন্ড চেক করার পর কেনে বলি এগুলো অফলাইন, আপনি যত বড়ই ব্র্যান্ড হোক না কেন, সে অফলাইনে তার বিজনেস সবচেয়ে বেশি হবে। আপনি যে কোনো ব্র্যান্ডের কথা বলুন, তার অফলাইন বিজনেস সবচেয়ে বেশি। তো এই যে জার্নিটা তোমার শুরু হয়েছিল কলেজ ড্রপ আউট থেকে, আজকে কো ফাউন্ডার, ভেরি রিসেন্টলি তুমি ফান্ড রেজ করলে, অনেক মেন্টার্স পেয়ে গেলে, এবং প্রত্যেকটা স্টেজে যখনই সেটব্যাক এসছে কেউ না কেউ এসে তোমার হ্যান্ডটা হোল্ড করিয়ে তোমাকে পার করিয়ে দিয়েছে। এখানে আর একটা কথা বলি, আমার বাবা সবসময় বলেছিল তোকে হয়তো চেনা লোক কেউ হেল্প করবে না, অচেনা লোক তোকে সবসময় হেল্প করবে। মানে এটা প্রথমে সত্যি বিশ্বাস করতাম না, কিন্তু যেন মনে হচ্ছে যত বয়স বাড়ছে যেন মনে হচ্ছে ঠিকই বলেছে। তখনই ভাবি যে হ্যাঁ, আমার বাবা কতগুলো বসন্ত দেখেছে আর আমি কটা বসন্ত দেখলাম। রাইট। তো এই যে হেল্প করলো, তো তোমার জার্নি তো এখন কন্টিনিউয়েশন প্রসেসেই আছে। আর বিজনেস অ্যাজ আই সে ইজ অ্যান ইনফিনাইট গেম। একদম, এর কোনো শেষ নেই, এন্ড নেই। মানে তুমি কিছুক্ষণ আগেই বললে যে হয়তো 7 ইয়ার্সে 100 CR হবে, 100 CR কেন, 1000 CR হতে পারে। ইউ ক্যান বি দ্য নেক্সট ইউনিকর্ন ইন ইন্ডিয়া। অনেক কিছু আসতে পারে, চেঞ্জেস আসতে পারে। আর একটা জিনিস আমি আপনাকে ইন্টারাপ্ট করবো, পুরো ওয়ার্ল্ডে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্র্যান্ড এখন অব্দি ফান্ড রেজ করেনি। রাইট। সো গুগল সার্চ করুন, ইয়াহু সার্চ করুন, যে কোনো জায়গায় করতে পারেন। তুমি গিনেস বুকে যাচ্ছ না কেন? ইটস আ ওয়ার্ল্ড রেকর্ড। হ্যাঁ, ভাবিনি, কখনো ভাবিনি। ট্রাই আউট করো, যদি এটা ফ্যাক্ট হয়, ঠিক আছে, তাহলে ওয়াই নট। মানে আমরা যেটুকুনি রিসার্চ করেছি, মানে আমি রিসার্চ একটু মোটামুটি ভালো, কারণ আমার সব বন্ধুরা বলে আমি রিসার্চ করতে পারি, তো আমি কোথাও খুঁজে পাইনি। এবার হয়তো হতে পারে যারা দেখছে তারা হয়তো নিচে কমেন্ট করতে পারে যে উনি করেছে, তাহলে আমি নিজে জানবো। কিন্তু আমার যেটুকু রিসার্চ আছে এখনো অবধি, গুগল রিসার্চ এবং কোনো অনেক স্টাডি দেখেছি আমি, কিন্তু এখনো অবধি পুরো ওয়ার্ল্ডে কেউ ফান্ড রেজ করেনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্র্যান্ড হিসাবে। তো এটা তো অসাধারণ সেটা আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স। এবার অডিয়েন্স বলবে, ওরা অডিয়েন্স অনেক কিছু জানে, ওরা রিসার্চ করে তোমাকে বলবে যে এ করেছে, তোমার কমেন্টে একদম ঝড় বয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেটা হতেই পারে। তো আমার বক্তব্যটা হচ্ছে এই যে ইনফিনাইট গেম যেটা তুমি বিজনেস করছো, সেটা এর নেই, নতুন প্লেয়ার আসতে পারে। তুমি বলছো তুমি প্রথম, আরো প্লেয়ার তোমার থেকে ইন্সপিরেশন নিয়ে অনেকে আসতে পারে।
তো তখন কম্পিটিশন বাড়বে। কম্পিটিশন কেন, তুমি কি তাকে মেন্টরিং করবে না? তুমি কি রেজিস্ট করবে, আটকাবে? না না না, নতুন আসতে চায় তোমার ফিল্ডে, তুমি কি তাকে আটকে দেবে নাকি তুমি তাকে হেল্প করবে? না, এখনো অবধি তো কেউ আসতেই চায়, হ্যাঁ তোমাকে দেখে ইন্সপায়ার। হ্যাঁ, এখনো অবধি যেটুকুনি আমি অনির্বাণকে দেখেছি, মানে আমার কোফাউন্ডার যে অনির্বাণ, ওকে দেখেছি, ও আজ পর্যন্ত কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যারা স্টার্ট করছে, হয়তো কেউ কাহন করছে না, কেউ হয়তো গিটার করছে, কেউ হয়তো ভায়োলিন করছে, কেউ সবাইকেও হেল্প করে, কারণ ওর প্রোডাকশন নলেজ মারাত্মক। মানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের যে প্রোডাকশন হয় সেই নলেজটার মারাত্মক। কেন আমি একটা বিজনেসের অ্যাঙ্গেল পাচ্ছি তোমাদের এখান থেকে, যে হয়তো ভবিষ্যতে, বিকজ আমি কনসাল্টিং করি, হয়তো ভবিষ্যতে যেহেতু তোমাদের কাছে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে, হয়তো তোমরা থার্ড পার্টি ম্যানুফ্যাকচারার হয়ে যেতে পারো। প্ল্যান আছে আমাদের, ঠিক আছে, বিকজ এটা আমার সেন্স হচ্ছে দ্যাট ক্যান ক্রিয়েট অ্যানাদার অ্যাঙ্গেল অফ রেভিনিউ। এই মুহূর্তে আমাদের প্ল্যান নেই, কারণ আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ব্র্যান্ড বড় করা। তুমি এখন ব্র্যান্ডের উপর ফোকাস করছো, বাট পিপল অ্যাপ্রোচ করতেই পারে, তাহলে তোমার ম্যানুফ্যাকচারিং ম্যাক্সিমাইজেশন করা যেতে পারে। দ্যাট ইজ নট রং প্রসেস। কোনো কিছু মনোপলি হয় না, নো। খালি একমাত্র আমরা বলি যে আইডিয়াটা, অনেকে বলে যে এটা আমার নিজের আইডিয়া, আমার আইডিয়া কারণ নিজে, মুকেশ আম্বানি নিজে, সরি ধীরুভাই আম্বানি নিজে বলেছিল আইডিয়া কারণ না, এক্সিকিউশন মনোপলি হতে পারবে, সেই হচ্ছে এক্সিকিউশন। দ্যাটস আ ডিফারেন্সিয়েটর, যে কে এক্সিকিউট করতে পারবে। তাহলে আমরা বলি আইডিয়া ইজ নোবডিজ মনোপলি। আইডিয়া থাকলেই হবে না, প্রচুর লোকের প্রচুর আইডিয়া আছে, এবং অনেকে আইডিয়া নিয়েই জীবনযাপন করে, এক্সিকিউট করতে পারে না। একদম ঠিক আছে। তারা আবার কলকাতা ইজ ভেরি ফেমাস ফর চাচ্চা কিংবা আড্ডা ওভার টি। তখন আইডিয়াটা ওইখানেই ঘোরাঘুরি করে, শুরু ওখানেই শেষ, ওখানেই শুরু ওখানেই শেষ। এক্সিকিউশন যে করতে পারে, এই যে রিস্ক নিয়ে যেটা তুমি করেছো, এটা ডিফারেন্সিয়েটার। তো অসাধারণ জার্নি আমার তরফ থেকে। কনগ্রাচুলেশন ফর রেজিং ইউর ফান্ড। সো মাই ক্যারিয়ার মাই চয়েসে আমরা তোমার মতন স্টোরি এই জন্য নিয়ে আসছি, এই যে তুমি চয়েসটা করেছো লাইফে, এটা খুব হার্ড চয়েস। যদিও তোমার ডেস্টিনি তোমাকে পুশ করেছে এই চয়েসটা করার জন্যে, যে কলেজ ড্রপ আউট, কলেজ ছেড়ে দিয়ে তুমি নিজের স্বপ্নকে চেস করেছো। হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাটস অফ টু ইউ এবং কনগ্রাচুলেশন টু ইউর কো-ফাউন্ডার, যে তোমাকে রিকগনাইজ করেছে, এবং অল দি মেন্টার্স যারা তোমাকে প্রত্যেকটা স্টেজে সাপোর্ট করেছে। বিকজ আমাদের কাজই হচ্ছে সাপোর্ট করা। যারা আমরা এক্সপিরিয়েন্স হয়ে গেছি, আমাদের কিন্তু এখন সাপোর্ট সিস্টেম হতে হবে। উই হ্যাভ টু সাপোর্ট পিপল লাইক ইউ। তাহলে তোমরা যাতে, যে হাডেলটা আমরা ক্রস করেছি, তোমরা এই হাডেলটা যাতে না ক্রস করো, এটাই হচ্ছে আমাদের ইচ্ছা। তাই জন্যই তো মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট, যেখান থেকে তোমার স্টোরি জেনে অনেকে ইন্সপায়ার্ড হবে এবং তারা সাহস করবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ।